প্রফেসর আসিফ নজরুলের নিশ্চয়ই কোনো না কোনো দিকে এইটা মনে হয়েছে যে সাকিব আল হাসানকে ফিরে আসার ইস্যুটা সামনে আসলে তার অন্যান্য অনেক জিনিসগুলো আড়ালে পড়বে। এখানে আসিফ নজরুলের কোনো রকম হাতই নাই। এর আগে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের হাত ছিল, এখন আসিফ নজরুলের হাত নাই কেন? এটা অন্য ইস্যু। আমরা বোর্ডে যেটা তুলেছি সেটা আমরা সরকারকে জানিয়েছি। এটার সাথে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া বা ডক্টর আসিফ নজরুল কেউই সম্পৃক্ত নন এখানে। তো জানি না এখন আসিফ নজরুলই খুব ভালো করে চান কিনা যে বাংলাদেশে সাকিব আল হাসান ফিরে আসুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এতটা ধামাধরা একটা প্রতিষ্ঠানে পরিণত, এইটার জবাব হয়েছিল নাকি আছে কোনটা না হয়েছিল নাকি বর্তমানে আমি তো জানি না। আমার কাছে কেন মনে হয় আমি জানি না, কারণ ওই সময়কার সরকারকেও ডিফাই করতে পারে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, আবার যে সেই সিদ্ধান্ত পাল্টে একটা সিদ্ধান্ত নিল, এবং সরকারের মানে আজকে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া থাকলে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ওই অবস্থানে থাকলে বিসিবি এই সিদ্ধান্ত নিত না। মানে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বিবেচনা করবে, এই সিদ্ধান্তটা কি সরকার থেকে অনুমোদিত? কেন আমরা এই প্রশ্ন করছি, কারণ সাকিব আল হাসানকে বিবেচনা করা হবে কি হবে না সেই সম্পর্কে এই সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা আগে ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি বলেছিলেন যে সাকিবকে দেশের ক্রিকেটে সুযোগ না দেওয়ার যে সিদ্ধান্ত সেটাই সঠিক ছিল, এখন প্রমাণিত হলো। কনটেক্সট হচ্ছে সাকিব আল হাসান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এটা হচ্ছে কনটেক্সট। তিনি বলেছিলেন যে এটা সঠিক সিদ্ধান্ত ছিল। এখন যে সরকার আছে তারা কি সাকিব আল হাসানকে বিবেচনা করার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত জানিয়েছে কিনা যে না তাদের কোনো অসুবিধা নাই? তো ক্রিকেটার সাকিবকে আমরা বাংলাদেশ টিমে চেয়েছি, বাংলাদেশ স্কোয়াডে চেয়েছি, এবং আমরা চেয়েছি তাকে সুন্দর এত বছরের তার একটা পারফরমেন্স, এবং সাকিব আল হাসানের মধ্যে একজন ব্র্যান্ড যে বাংলাদেশকে এত দিয়েছে, সারা বিশ্বে সাকিব আল হাসানকে চেনে, বাংলাদেশ ক্রিকেটকে সাকিব আল হাসানকে দিয়ে আরো বেশি চেনা হয়। তো সবকিছু মিলিয়ে চাচ্ছি আমরা একটা সম্মানী মানুষকে, সম্মানী খেলোয়াড়কে তার খেলোয়াড় যে পারফরমেন্স গুলি ছিল সেগুলিকে মাথায় রেখে মূল্যায়ন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সাকিবকে আমরা বাংলাদেশ দলে ফেরাতে চাই। আর পক্ষান্তরের যে যুক্তিটা সেটা সরকারের, সাকিবের মামলা, সাকিবের অতীতের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা নিয়ে তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেগুলি কতটুকু যুক্তিযুক্ত বা হয়রানিমূলক কিনা, বা সেগুলোর মামলার মেরিট গুলা কি, সেগুলো যাচাই বাছাই করার সিদ্ধান্ত সাকিব আল হাসানের। যে পারফরমেন্স গুলো ছিল সেগুলা যাচাই বাছাই করবে সরকার। তো আমরা আসলে শুধু ক্রিকেটার সাকিবই চাচ্ছি, এবং সরকারকে আমরা যখন বোর্ড মিটিং হয় 24 তারিখে, বোর্ড মিটিং আমরা উত্থাপন করেছি সাকিবকে আমরা চাই, কিন্তু এখানে সরকারের যে বাধ্যবাধকতা আছে বা আমাদের যেটুকু আমরা লক আছে সেটা হচ্ছে সাকিবের আইনগত ইস্যুগুলি, তার রাজনৈতিক ভিশন নিয়ে সরকারের কি মতামত, সরকার কিভাবে তাকে ফিরিয়ে আনবে বাংলাদেশে। তো সেটা আলাপ করার এক পর্যায়ে আমরা বোর্ডে যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সাকিবকে আমরা চাই, তখন আমরা আবার সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল সরকার পক্ষের সাথে কথা বলবেন। সাকিবের মামলাগুলি যদি সেরকম লঘু বা ওরকম জোরালো কিছু না হয়, মামলাগুলি বা সাকিবের যে আইনগত জটিলতাগুলি যেন কাটিয়ে উঠতে পারে, তাকে দলে ফেরানোর চেষ্টা। আর সাকিব আল হাসানের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে যে আমি বলতে চাই এরকম যে বাংলাদেশে আসলে এমন অনেকেই রয়ে গেছেন, বিশেষ করে আমাদের ক্রিকেটেই দুজন তারকা আছেন যিনি আমি নাম বলতে চাই না, কারণ ওরা অনেক সম্মানী প্লেয়ার এবং তারা বাংলাদেশের অধিনায়ক ছিলেন দুজনই, এবং তারা আওয়ামী লীগের সাথে একজন হুইপ ছিলেন, আরেকজন তাকে 3 আগস্ট দেখাও গেছে, এবং তারও জন্মদিনের শুভেচ্ছা দেওয়া আছে। সে এখন বর্তমানে যারা ভবিষ্যতে হয়তো ক্ষমতায় আসবে তাদের সাথে ঘোরাফেরা করছে, এবং এখানেও তাকে দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমি যদি শেষ পর্যন্ত এসে একটা জায়গায় আটকাই যে আমাদের সেন্সেশন যিনি শহীদ হলেন, শহীদ ওসমান শরীফ হাদি, তার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে, এটা আমার মনে খুব পীড়া দেয়া এবং আবেগ জায়গায়। সেটা হচ্ছে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। তো সুতরাং সাকিব একটা ইনসাফের আশা করতেই পারে, এটাই আমার কথা। আমরা ওই ক্রিকেটার সাকিবকে চাচ্ছি। আপনি যেটা সোজা শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে মামলার বিষয়, আসলে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। না, আমি শুনতে চাচ্ছি যে পরিবর্তনটা কি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সইরা যাওয়ার পরে এইটা আসা সম্ভব হইল, নাকি আসিফ এরকম কিছু আকবরের অন্তর্ভুক্তির কারণে এটা সম্ভব হইল? মানে ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে সে বিবেচনা ছিল, আমরা তাকে আবার বিবেচনা নিয়ে এসেছি। ওই উল্লেখ করেছি তার রিটায়ার করার যে মানসিকতা, যে বাংলাদেশের মাটি থেকে তার একটা আক্ষেপ, এত বড় একটা ক্রিকেটার বাংলাদেশের,
ওখান থেকে আমরা চেষ্টা করেছি, আমাদের কথাবার্তা বলেছি, সাকিব এখনো ফিট আছে, তো সেক্ষেত্রে সে বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারে, ওইটাই, আর কিছু না। একজন ক্রীড়া উপদেষ্টা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের যেটা প্রধান উপদেষ্টা ছিলেন, উপদেষ্টার যে ক্যাবিনেট ছিল, যেটাকে আমরা মন্ত্রী পরিষদ বলি, যে উপদেষ্টা পরিষদ, তারাও এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সিদ্ধান্তের সঙ্গে মিললেন, নাকি তাদের সিদ্ধান্তটা তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে চাপিয়ে দিয়েছিলেন? তখন আপনার কাছে কি মনে হয়? মানে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর সাকিব আল হাসানের খেলার ব্যাপারে কি মনোভাব ছিল তার? ডক্টর মোহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়ে প্রভাবিত হয়েছে? আমি তো তাই মনে করি। কারণটা হলো যে যখন সরকারের একটা উইং কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তটা যখন সরকারের সর্বোচ্চ মহল থেকে যদি সেটার প্রতিবাদ না আসে বা সেটার ব্যাপারে অন্য কোনো মন্তব্য না আসে, তার মানেটাই হলো যে সরকারের আগের উইংসটা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে সর্বোচ্চ উইংসের একটা সম্মতি রয়েছে। তো সেই হিসাবটা যদি আপনি মেলান, তাহলে আমি বলতেই পারি যে এটি সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত ছিল, যেটা শুধুমাত্র আসিফ মাহমুদ ভুঁইয়া সেটা জাস্ট একটু সরাসরি বলেছেন। আর আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে যে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনা হবে। তো এই বিষয়ে একটা কথাই বলা যেতে পারে যে আগে ক্রিকেট বোর্ডের বুদ্ধি নাশ হয়েছিল এবং ক্রিকেট বোর্ডের এখন বুদ্ধিটা বোধহয় একটু ফেরত এসেছে। বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যার কাছে শপথ নিয়েছেন, সেই রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। উনি এই রাষ্ট্রপতি কিন্তু জনাব শাহাবুদ্দিন, উনি উনার নাম চুপ্পু বলেন। হাওয়েভার সেই মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিলেন তাকে। মানে আমি যুক্তির কোনো মানে আগা এবং কোনো মাথা এগুলি আমি আসলে কোনোটাই খুঁজে পাই না। যাই হোক, আমি একটু পরের প্রসঙ্গে যেতে চাই আসিফ ভাই। মানে আমার এই প্রসঙ্গটা হচ্ছে ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য। মানে আপনি যে ক্রিকেটারের কথা বললেন সেই ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য, কারণ এই বক্তব্য পাবলিক খায়। এই অসৌজন্যমূলক বক্তব্যের অভিযোগ সামনে এনে প্রতিবাদে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে বিপিএল ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তখন তাদের দাবি অনেকটাই মেনে নিয়েছিল বিসিবি। এখন আবার নাজমুল ইসলামকে সব দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বিসিবির কাছে ক্রিকেটারদের চেয়েও তিনি গুরুত্বপূর্ণ কেন? নাজমুল সাহেবের কথা যেমন মনে হয় ক্রিকেটারদের চেয়ে বোর্ড বেশি গুরুত্বপূর্ণ না। প্রথমত বিসিবিও সেই চিন্তা দর্শন নিয়ে আগাচ্ছে কিনা? উনি যেটা বলেছেন সেটা ওনার নিজের দায়িত্ব নিয়ে বলেছেন, এবং ওটার এগেনস্ট বিসিবির যে শোকজ টাইপের, যেটা শোকজ বলবো না, কিছু একটা জবাব চাওয়ার একটা প্রক্রিয়া ছিল, সেই জবাবটা তিনি দিয়েছেন। দেওয়ার পরে বিসিবির আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বে যে বিসিবি আমাদের, সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে নাজমুল সাহেবকে আবার তার জায়গায় ফিরে আনা হবে এবং হয়েছে। আর প্লেয়ারদের কথা যেটা বলেন, সেটা হচ্ছে আমরা যদি কোয়াবের কথা বলি, আমাদের প্লেয়ারদের একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে আমাদের দায়িত্ব প্লেয়ারদের ভবিষ্যৎ, তারা কোথায় খেলবে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম চালিত হয়, সেখানকার কনস্টিটিউশন অনুযায়ী কায়সার ভাই একটা ভালো বলতে পারেন আমার চেয়ে। আমার মনে হয় কোয়াবের বেসিক কথাবার্তা বলার সিস্টেম হচ্ছে তারা একটা লয়ার রাখবেন এবং লয়ার তাদের পক্ষ হয়ে কথা বলবেন। কিন্তু বিপিএল এর মতো একটা ম্যাচ বয়কট করা একজনের কথার জন্য, এবং এটা প্রায় ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে, পাশাপাশি আবার পরদিন ফিরে এসে আবার কিন্তু তারা ক্ষমা চেয়ে ফিরে আসছে। তো এগুলো আসলে দুইটাই ক্রিকেটের জন্য ভালো না, অতি কথনও না, আবার আপনার ওই হঠাৎ করে বিপ্লবী হওয়া, এগুলোর মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়ে গেছে। বোঝা যাচ্ছে যে অন্য একটা কিছু চলছে। আসিফ ভাই, আপনার একটা কথা খুব আলোচিত হয়েছিল যে আপনি বলেছিলেন একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না। এটা কি কথার কথা নাকি মানে বিশ্বকাপ আসলে আপনি কিশোরদের নিয়ে বয়সভিত্তিক ক্রিকেটের দিনে কাজ করেন, আপনি জানেন বা কাজ করেছেন, একজন কিশোর একজন তরুণের যদি বিশ্বকাপ খেলার স্বপ্ন এরকম করে ভেঙে যায়, তো সেইটার একটা বড় ইম্প্যাক্ট রয়েছে কিনা আমাদের ক্রিকেটের উপরে? এটার সাথে পাশাপাশি আমি প্রশ্নটা যেটা করতে চাই যে বিশ্বকাপে বাংলাদেশের দাবিটা ছিল যেহেতু তোমরা একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছো না বলে তাকে খেলতে দেও নাই, তো আমাদের পুরো টিমের নিরাপত্তা কেমনে দিবা, অন্য দেশে খেলার দাবি করতেছিল। কিন্তু যখন এটা নিয়ে মোটামুটি হলো, আমাদের প্লেয়ার খালেদ ভাই, আমি প্লাস করি আপনার সাথে, শুধু খেলোয়াড়দের কথা ছিল, হোটেল বন্ধ থাকতো, খেলতো, আমাদের জার্নালিস্টরা যাবে, একটা বিরাট কিন্তু দর্শকের বিচার ইস্যু আছে, কায়সার ভাই তো অ্যাক্রেডিটেশন পায় নাই, কায়সার ভাইকে অনুমতি দেওয়া হয় নাই। এইটা নিয়ে যখন ভোটাভুটি চলতেছিল তখন পাকিস্তান ছাড়া আর কোনো দেশে বাংলাদেশ পাশে পায় নাই। তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি যথেষ্ট পরিমাণে কূটনীতি না করেই এই ব্যাপারটার মধ্যে লাগছিল? কি মনে হয় আপনার? আমি এটা ঠিক মনে করি না। আপনার যদি আমাদের ইতিহাস দেখি, তাহলে
কাইসার ভাই আরো ডিটেল বলতে হবে যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়ে যায়নি, বা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স হইতে পাকিস্তান যায়, এরকম এক্সাম্পল আছে ভেন্যু চেঞ্জের। চেঞ্জ করা নতুন না, এটা উদাহরণ নতুন না। আর আমি যেটা আপনি পয়েন্টে আসছিলেন যে একটা বিশ্বকাপ না খেললে কিছু হয় না, যেখানে একটা প্রথম দাঁড়ালো আত্মমর্যাদার প্রশ্ন, সেখান থেকে আমরা বেরোয় গেলাম, বেরোয় আমরা ভেন্যু চেঞ্জ, আমরা খেলতে প্রস্তুত, কালকে ডাকলে কালকে আমরা শ্রীলঙ্কা খেলবো। কিন্তু গভর্নমেন্টের যে G2G আলাপ থাকে, সেখানে গভর্নমেন্ট আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে যে আমরা বলেছে যে আমরা সেখানে নিরাপদ না। তো সেটা তো আমাদের গভর্নমেন্টের অর্ডার বেরোতে আমরা যাবো না। আর আপনার যে আপনি বলছিলেন যে বিসিবি স্বায়ত্তশাসিত, এটা কিন্তু আসলে গাড়ির আগে ঘোড়া যুদ্ধ হয়েছে। কারণ আমাদের সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনি কিন্তু আগেই বলেছিলেন যে আমরা যাব না। বিসিবি আলোচনা করছে হচ্ছে পরে, মানে ওইটা হচ্ছে উত্তর আগে লিখে ফল মেলানো হয়েছে, বিসিবি আলোচনা করছে পরে। সেটা হচ্ছে আসলে ওনার ব্যক্তিগত মতামত। আমরা বিসিবি বোর্ড থেকে যেটা বলছি স্পেসিফিক করা, আপনি একটু যেটা বললেন, ডাইরেক্টর যখন কথা বলে, আমি এজ লেভেল নিয়ে কাজ করি, যে লেভেল নিয়ে কাজ করি, মিটিং এ তো সবাই থাকে, তো তাদের কথাবার্তা তো আমি শুনি, বা আমাদেরও অপিনিয়ন আমরা দেই। তো সেই কথাগুলি শুনে বলে আমরা বাইরে গিয়ে প্রেস কনফারেন্স বা প্রেসে কথাগুলি বলি, নিশ্চয় একটা সিদ্ধান্ত নিয়ে বা মতামত পেয়ে আমরা বলি। তো সেই হিসাবে কথাটা বললাম যে আমাদের সাকিব আল হাসানের খেলা কিংবা এই ভারতে না যাওয়া। আর আপনি যেটা প্রশ্ন স্কিপ করে, মানে উত্তরটা স্কিপ হয়ে গেল একটু, যে একটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলবে, একটা প্লেয়ারের নতুন এসছে, তার একটা অনেক সারা জীবনের স্বপ্ন, সে বাংলাদেশ টিমে খেলবে, এটা আমাদের জন্য খুব পীড়া দেয়। কিন্তু আপনি যখন নিরাপত্তা দিতে পারবেন না, যদি একটা ঘটনা ঘটেছে, আপনি খালিদ মহিউদ্দিনকে এখন দায়িত্ব নিতে পারবেন যে হ্যাঁ একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কয়দিন ক্ষমতা থাকবে, বেশি দিন না, তারা নির্বাচন দিয়ে চলে যাবে। তো এই সময় ওই দেশে একটা নির্বাচন, এই দেশে একটা নির্বাচন, ভাইটাল একটা মোমেন্ট। তো সেক্ষেত্রে সরকার ভালো বলতে পারবে এই বিষয়টা, কিন্তু আমার মনে হচ্ছে নিরাপত্তা ইস্যুটাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে। কায়সার ভাই, আমি একটু আপনার কাছে আসি এই প্রসঙ্গে, যে বাংলাদেশ কি আসলে ক্রিকেট কূটনীতিটা পুরোপুরি শুরু না করে, মানে শুরু আমি বলবো না, ক্রিকেট কূটনীতির একটা জায়গায় না পৌঁছে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল? এটা কি সরকারের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, বিসিবিকে গিলতে হয়েছিল, নাকি বিসিবি একটা পপুলিস্ট সিদ্ধান্ত নিল, নাকি ঠিক সিদ্ধান্তই নিয়েছে? দেখুন, যে কায়দায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দিয়েছিল ভারত, আমি মনে করি যে সেই সময় বাংলাদেশ সরকার যে স্ট্যান্ডটা নিয়েছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্ডটা নিয়েছিল, দ্যাট ইজ পারফেক্ট। কারণটা হলো যে আপনাকে সেই সময় যদি আপনি সেই স্ট্যান্ড না নেন, তাহলে ধরেন আপনি একটা দেশের আত্মমর্যাদা এবং একটা দেশের আত্মস্বীকৃতি নিয়ে অনেক বড় ধরনের একটা প্রশ্নের সম্মুখীন আমরা কিন্তু হতে পারতাম। কিন্তু আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হলো যে আপনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবেন, আপনি অবশ্যই বিপ্লবী হবেন, কিন্তু মনে রাখতে হবে যে দিন শেষে আপনি ম্যাচটা কোট আনকোট আপনি ম্যাচটা জিততে পারছেন কিনা, বা আপনি আপনার দাবিটা, যে দাবিটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, সেই দাবিটা আপনার প্রতিষ্ঠিত হলো কিনা। যদি আপনি সেই দাবিটা আপনার প্রতিষ্ঠিত না হয়, তাহলে এর আগে আপনি যতই কথা বলেন না কেন, যতই কথার লড়াই আপনি জিতুন না কেন, যতই বিপ্লবী চেতনা আপনি দেখান না কেন, আমার মনে হয় যে দিন শেষে রেজাল্টটা কিন্তু শূন্য। আসিফ ভাই, আপনার কাছে মনে হয় যে আপনি তাড়াহুড়ো করে টেলিফোনে ভোটের ব্যবস্থার কথা বলতেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি কেন আরবিট্রেশনে যাবেন না? আরবিট্রেশনে যাব না এই কারণে, আমরা আমাদের বোর্ডের যে প্রেস যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা মেনে নিয়েছি, আমরা যেতে পারছি না ইন্ডিয়াতে আমাদের নিরাপত্তা ইস্যুতে। শ্রীলঙ্কা তারা দিচ্ছেন, আমরা চাচ্ছিলাম তাদের প্রবলেমের জন্য, যে কারণে আমরা আসলে এটা বাড়াতে চাই না আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্যই। আমরা এটা মেনে নিয়েছি যে আমরা যাচ্ছি না, কারণ এই T20 ওয়ার্ল্ড কাপ আসলে এটা 2 বছর পর পর হয় একটা ইভেন্ট, আর আমাদের মেইন ওয়ার্ল্ড কাপ হচ্ছে আগামী বছর 27 সালে যেটা হবে। তো আমরা আইসিসির সাথে কোনো বিবাদে জড়াতে চাই না, আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি ভদ্রলোকের মতো, এই আর বেশি কিছু না। আইসিসির সাথে আরবিট্রেশনে গিয়ে আমরা কোনো ঝামেলা বাড়াতে চাই না, কারণ আইসিসি যেহেতু আমাদের টোটাল মাদার কনসার্ন, আমরা আইসিসি কে, আর যেহেতু একটা ব্যাপার নিয়ে একটু মনোমালিন্য বা একটা কথা চালাচালি হচ্ছে, আমরা সেটাকে বাড়াতে চাইনি। মানে আইসিসির সাথে আপনাদের সম্পর্কটা আগের মতো থাক, বা আমাদের ক্রিকেটের ফিউচারের সময় এক সময় আইসিসি নিশ্চয়ই বুঝবে যে আমরা কতটুকু পর্যন্ত গেলাম না, নিশ্চয়ই হিসাব টিকেস চলবে। আসিফ ভাই, এইখানে একটা ধারণা থাকে বাংলাদেশের মানুষের, যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাংলাদেশের সরকার টাকা দেয়, বাংলাদেশের সরকারের টাকায় বা জনগণের টাকায় বাংলাদেশের ক্রিকেটাররা চলে। এই প্রসঙ্গে কি একটু বলবেন? কারণ আমার যতদূর জানা আছে, বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের জন্য টাকা আর্ন করে আসলে। এখানে তো আসলে বাংলাদেশ টুর্নামেন্ট খেলে, বিভিন্ন স্পন্সর কমিটি আসে, এই পেমেন্টটা ডিস্ট্রিবিউট হয় প্লেয়ারদের মাধ্যমে। এখানে সরকার কিভাবে টাকা দেবে ঠিক জানি না, টাকাটা তো আসলে বিসিবির মাধ্যমেই যায়। আমার মনে কায়সার ভাই
যেহেতু আমি মাত্র এই ইস্যুটাতে না মানে ঢুকলাম, কিছু হইলে এমনকি বোর্ডের পরিচালকদের মধ্যেও কেউ কেউ বলতে থাকেন ওদেরকে এত সুযোগ সুবিধা দেয়, ওদেরকে এত টাকা দেয়, ওরা কি আনতে এটা পেরেছে? এটা কি বলতে পারে, এটাকে বলতে পারে না, এটা System কেন একটা বলে? কথা, এটা- কেন বলে? বাংলাদেশের আমার কাছে- সরকার বাংলাদেশের বাজেট থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্য 1 টাকাও বরাদ্দ না, আছে। এটা কিন্তু আইসিসি আইসিসির পূর্ণাঙ্গ প্লেয়ারও বলেছে, সদস্য- ওদের একটা প্লেয়ারও বলেছে আমরা সরকারকে ট্যাক্সও দেই আমাদের, তাই না? আমরা না, সেলফি definitely দেয় তো। তো সুতরাং কথা দুই পক্ষেরই হয়েছে, কিন্তু আমরা এক পক্ষের কথা বলে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার মনে হয় খালেদ ভাই, হ্যাঁ। এই ইস্যুটা যেটা আপনি বললেন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বেতনের ইস্যুটা সরকার জি। দেয় কিনা বিসিবি দেয় বা আইসিসি দেয়, স্পন্সর কিভাবে আসে, এটা কাইসাবের একটা এক্সপিরিয়েন্স আছে দীর্ঘদিনের। আমার উনি এটা সঠিক ভাবে বলতে পারবেন ইস্যুটা আচ্ছা কি। আমি আমার কাসার মনে ভাই কারেক্ট মি ইফ আই এম রং, আমি একটু বলি, বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সহযোগী রাষ্ট্র হওয়ার পর বাংলাদেশের সরকারের বা জনগণের বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কোনো টাকা ব্যয় নাই, যা আছে সব আয় আছে। কারণ আইসিসির পূর্ণাঙ্গ সহযোগী রাষ্ট্র হিসেবে আইসিসির যত স্পন্সরশিপ, যত টুর্নামেন্ট খেলা, যত টিভি সত্ত্ব, সেইটার একটা ভাগ বাংলাদেশ পায়, এবং সেই ভাগটা এরকম যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, আমি এখন জানি না ঠিক কত টাকা আছে, 950 কোটি টাকা, 850 কোটি টাকা, অনেকগুলি সংখ্যা টকা শুনি। কাছে ভাই বলতে পারবেন, কাছে ভাই আমাকে একটু যদি সঠিক করতে দেন। একটা সময় আমরা প্রায় শুনি যে আমরা ক্রিকেটারদের অনেক টাকা দেই, ক্রিকেটাররা আমাদের জন্য কি দেয়। না, আপনি একদম অ্যাবসলিউটলি ঠিকই বলেছেন যে এই যে সত্যগুলো রয়েছে সেটা আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকা পায়, সেই ক্রিকেটের পেছনে সেই টাকাটা তারা খরচ করে, এবং ক্রিকেটারদের বেতন থেকে শুরু করে আনুষঙ্গিক খরচ টরচ সবকিছু সেখান থেকে আসে।